দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। মূলত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে চীন সফরে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মূলত কথা বলবো চীন প্রসঙ্গে, কিন্তু শুরুতেই আমরা আলোচনায় আসতে চাই আমাদের দুইজন আমন্ত্রিত অতিথি আজকের এই ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। একই সাথে আমরা বলতে পারি যে নতুন রাজনৈতিক দল হলেও তারা বাংলাদেশের মধ্যে অনেক আলোচনা যেমন আছে সেরকমভাবে সমালোচনাও আছে। এই নতুন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। শুরুতে আসতে চাই, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এই বিষয়টি পরিষ্কার করতে গিয়ে আপনাকে বৃহৎ আকারে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হচ্ছে। কেন এরকম গুজব, রাত ভর অনেক কিছু? ধন্যবাদ শফিক আপনাকে, ফরিদ আছেন এখানে এবং দর্শক মণ্ডলী। আর দুদিন পরে ঈদ, সবাইকে আগামী ঈদ মোবারক। ব্যারিস্টার ফুয়াদকে পাওয়া যাচ্ছে না, তাকে পুলিশ গ্রেফতার করেছে, এরকম একটা গুজব পরশু দিনের আগের দিন রাতের বেলায় সেহরির সময় বিশেষ করে খুব তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এর কারণ ছিল, আমরা আবার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খবর রটিয়েছে, তো যে সমস্ত মানে লিঙ্কগুলো থেকে, যে সমস্ত আইডিগুলো থেকে খবরগুলো রটেছে, সেগুলোকে আমি কম বেশি চিনি আর কি। এদেরকে একজন তো আমি চিনি, আমাদের সাংবাদিক ছিলেন, এখন বাইরে আছেন। তখনই আমার কাছে মনে হয়েছে যে সামথিং, মানে এটা একটা প্রোপাগান্ডা হতে পারে। কারণ ফুয়াদের সাথে আমি রাত 11টা পর্যন্ত একসাথেই ছিলাম। আমরা একটা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স ছিল, ওখান থেকে ডিনার করে আমরা যার যার বাসায় ফিরে গেছি। তো যখন প্রোপাগান্ডা হচ্ছে, প্রথমে তো আমি বেশি গুরুত্ব দিই নাই, ভেবেছি এটা একটা দুষ্টামি হচ্ছে সেটা। পরে দেখলাম যে ব্যাপকভাবে ফোন আসা শুরু করেছে। তো তখন আমি ঠিক আছে, এত ফোন যেহেতু আসছে একটু গুরুত্ব দিই। তখন আমি ফুয়াদকে ফোন করলাম। ফুয়াদকে ফোন করার পর আমি দেখলাম যে ফুয়াদকে ফোনে পাচ্ছি না। আচ্ছা, এর মধ্যে প্রায় 15-20 বার কল করলাম, ফুয়াদ ফোন মানে রিসিভই করছে না। এর মধ্যে আবার মাঝে মাঝে ফোন এঙ্গেজও পাচ্ছি। তখন আমার আস্তে আস্তে একটু শঙ্কা লাগলো যে ফোন পাচ্ছি না, একটা হতে পারে যে ফোন বন্ধ করে রেখেছে, বা ফোন আরেক জায়গায়, বা ঘুমিয়ে পড়েছে ইত্যাদি হতে পারে। তো এরপর যখন এঙ্গেজ পাই তখন আমার একটু দুশ্চিন্তা হলো। তারপর তার ওয়াইফকে ফোন দিলাম। তো সেদিন আবার ফুয়াদ তার মায়ের কাছে ছিল, মানে তার মা যেখানে তার মায়ের বাসা, সে বাসায় ছিল। তার ওয়াইফ বললো যে তার সাথে তো আমার 1:30টার দিকে একবার কথা হয়েছে, এরপরে তো এখন সে সাধারণত ঘুমিয়ে পড়লে ফোন রিংটোন অফ করা থাকে। তো ফোনও পাচ্ছি না, তার ফোনও বন্ধ, মাঝে মাঝে তার ফোন মাঝে মাঝে আবার মানে রিং হচ্ছে, এটা হচ্ছে না। তো আমার বাচ্চারাও উঠেছিল সেহরির সময়, ওরাও ফেসবুকে সবাই দেখে, তো সবাইকে খোঁজখবর নিচ্ছে। এর মধ্যে তো আমার কাছে একেবারে দেশ বিদেশ থেকে ফোন আসা শুরু করলো ব্যাপকভাবে, এবং তারাও অনেকে ফুয়াদকে ফোন করছে, ফুয়াদ ফোন রিসিভ করছে না। শেষে আমার মেয়ে করলো কি, ফেসবুকের মেসেঞ্জার থেকে বললো যে ফুয়াদ আঙ্কেলকে আমি মেসেঞ্জারে কল করে দেখি। তো সে বললো যে মেসেঞ্জারে ওনাকে পাওয়া যাচ্ছে, যে উনি আছেন। তো সেও পেলো না কয়েকবার। পরে আমি আবার মেসেঞ্জারে ফোন করার পরে তৃতীয়বারে দেখলাম যে ফুয়াদ মানে ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করলো। তো আমি বললাম যে আপনি কোথায়? বললো যে আমি তো আমার মায়ের বাসায়, এই বনশ্রীতে। তো আমি বললাম আপনাকে এত ফোন করছি, আপনি ফোন ধরছেন না, ঘটনা কি? বলতো আমি তো আসলে অনেক রাত্রে ঘুমাই পড়ছি, আর ফোনটা আরেক রুমে চার্জ দেওয়া ছিল। তো তখন বললাম যে আপনি ঠিক আছেন তো? বলছে না, ঠিক তো আছি, কি সমস্যা কি? আমরা যে না, অসুবিধা নেই, আপনি ঘুমান বা উঠে সেহরি করেন, সেহরিরও টাইম হয়ে গেছে। তো তখন আমি দেখলাম যে এত মানুষের কোশ্চেন, তখন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললাম যে না, ফুয়াদ ইজ ওকে, আপনারা যারা চিন্তা করছেন এটা না, এটা একটা প্রোপাগান্ডা ছিল, এটা একটা গুজব ছিল। তো এখন একটা গুজব যখন ছড়ায়, নানা রকমের ডালপালা মেলে, তারপরে আপনার এরপরে দেখলাম যে নানাভাবে অপপ্রচার, তার পুরানো একটা বক্তব্যকে কাটপিস করে জোড়াতালি দিয়ে এটা আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে এই বিষয়টাকে একটু ন্যাশনালি ক্লিয়ার করা দরকার। কারণ আমি বলেছি যে ফুয়াদ ইজ ওকে, কোনো সমস্যা নাই, তারপরে বিভিন্ন জায়গায় জানিয়েছে, এরপরও দেখা যাচ্ছে মানুষ বিশ্বাস করছে না যে কিছু একটা নিশ্চয় হয়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে। তখন আমি একটা প্রেস কনফারেন্স করলাম। তো আরেকটা মজার ঘটনা হচ্ছে, প্রেস কনফারেন্স যখন আমরা দিলাম,
তখন চ্যানেল আইতে ফুয়াদ তার একটা আগে থেকে ওদের একটা ঈদের অনুষ্ঠানের তার শিডিউল ছিল। তো সে আমাকে বললো যে আমি চ্যানেল আইয়ের রেকর্ডিংটা করেই চলে আসবো। ইতিমধ্যে সে পড়ছে জ্যামে, সে আসতে পারে নাই। তো সাংবাদিকেরা তো প্রশ্ন করতেছে যে প্রেস কনফারেন্স কিন্তু উনি নাই কেন। আমি বললাম যে সে তো একটা রেকর্ডিং প্রোগ্রামে আছে, তো একটা টেলিভিশন প্রোগ্রামে সে আছে, তারপরেও এটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। যাই হোক, পরে তো সে প্রত্যেক প্রোগ্রামে যাচ্ছে, প্রতিদিনই তার সাথে দেখা হচ্ছে, আমরা বিষয়টা ক্লিয়ার করেছি। তার মানে দর্শকদেরকে আমাদের বলা উচিত, বা আমরা বলছি বারবার করেই, যে আপনারা সঠিক তথ্য জানুন এবং গণমাধ্যমেই আপনারা বিশ্বাস করেন। ফেসবুকের যেসব মানুষ, যেসব ব্যক্তি যেভাবেই গুজব ছড়ানোর চেষ্টা করুক না কেন, না আমি দেখেন মানুষের এমন অবস্থা, আমি বলছি যে ফুয়াদের কোনো সমস্যা হয় নাই এবং এটা পুরাটাই গুজব, ভুয়া। এরপরও লন্ডন থেকে বা আমেরিকা থেকে কোনো ব্লগাররা বা কিছু কিছু লোকেরা লিখছে যে ফুয়াদকে নিয়ে গিয়েছিল আর্মি, আবার ফেরত দিয়ে গেছে। এটি আসলে ব্যাপার। আসবো আপনার কাছে আলোচনায়, আপনি থাকবেন। আমরা মূলত আলোচনায় আসতে চাই ফরিদুল হক আপনার কাছে, যেহেতু আপনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এনসিপি গঠন হওয়ার 2 দিন পরেই 3 জন মানুষ, নেতা, তারা বেরিয়ে গেলেন। তো এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এমনকি জাতীয় নাগরিক কমিটি, সেই থেকে সমস্ত কিছু আয়োজন করে এটি রাজনৈতিক দল গঠন, তারপর সেই দলের যারা শীর্ষ নেতৃত্বে আছেন, আমরা কমপক্ষে 2 জনের কথা বলতে পারি, সেই 2 জনের গাড়িবহর, নানা বিষয়, নানা বক্তব্য নিয়ে ব্যাপকভাবে সমালোচনা। কেন এত গাড়িবহর, কেন এত সমালোচনা আপনাদের ইসে? জি, ধন্যবাদ শফিক ভাই আপনাকে। আর মঞ্জু ভাইয়ের মতো আমিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি স্মরণ করছি যে আমাদের পার্শ্ববর্তী 2টা দেশ মায়ানমার এবং থাইল্যান্ডে আজকে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এখানে অনেক মানুষ আহত, নিহত হয়েছেন। তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, আত্মার মাগফিরাত কামনা করছি। শফিক ভাই যেটা বলছিলেন যে আলোচনা সমালোচনা আসলে কেন, তো আলোচনা ব্যাপারটা ধরেন আমি যদি খুব নরমভাবে আমি নরমভাবে বলি, গাড়ির বিষয়টাতে আসতেছি আমি নরমভাবে যদি বলি, যার আসলে সম্ভাবনা আছে তাকে নিয়ে মানুষ সমালোচনা করে। এমনিতে ধরেন অনেক কিছু আছে আমরা এগুলো নিয়ে সমালোচনা, কারণ ওটা আমাদের দৃষ্টিতেই হয়তো আসে না। যেটা দৃষ্টিতে আসে সেটা নিয়ে কথা হয়, এবং যেটা সম্ভাবনা আছে সেটা নিয়ে সমালোচনা হয়। সম্ভাবনার ক্ষেত্রে আমি যেটা এনসিপির পক্ষ থেকে, যেহেতু আমি এনসিপির প্রতিনিধিত্ব করি, এনসিপির পক্ষ থেকে আমি যেটা বলতে পারি যে এনসিপি আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত, এইটার যারা সুবিধাভোগী আছে তাদের জন্য তো এটা আসলে একটা টেনশনের ব্যাপার। তো তারা স্বাভাবিকভাবেই ধরেন যে কোনো একটা ছিদ্র পেলেই একটা সমালোচনা হাজির করার চেষ্টা করতেছে। এটা একদিক দিয়ে আমি সাধুবাদ জানাই। কেন? কারণ হচ্ছে যে আমরা একদমই নতুন একটা পার্টি, একদমই ধরেন আমাদের মানে বেশিরভাগ আমাদের নেতৃবৃন্দ হচ্ছে নতুন এক একটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন। তো তাদের আসলে অনেক কিছু শিখতে হবে। তো শেখার জন্য সমালোচনাটা খুব গুরুত্বপূর্ণ। সমালোচনা হলে হয় কি, শেখার জায়গাটা আসলে যখন প্রশ্ন উঠছে এত গাড়ি কারা দিচ্ছে, এত টাকা কারা দিচ্ছে, তখন সেই জবাব এনসিপি কি দিয়েছে বা আপনারা কি দিয়েছেন? আপনার দলের ভিতর থেকেও কিন্তু সেই প্রশ্নটা এসছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গণতান্ত্রিক ব্যাপার অবশ্যই। যে আপনি বাংলাদেশে এই ধরনের ঘটনাটা খুব কম ঘটেছে যে পাবলিকলি দলের একজন নেতা আরেকজন নেতাকে প্রশ্ন করছে এবং ওই নেতাও জবাব দিচ্ছেন। এখন আপনি সেই প্রশ্নে সন্তুষ্ট না হতে পারেন, জবাবে সন্তুষ্ট না হতে পারেন, কিন্তু এটা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা মাত্র 1 মাসও হয়নি এখনো শুরু করেছি, এবং শুরুর একদিন পরে রমজান মাস চলে এসেছে। আপনি জানেন যে আমাদের পুরো 11 মাসের টাইম শিডিউল আর রমজান মাসের টাইম শিডিউল কিন্তু ডিফারেন্ট। আর যখন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকে তখন তো বটেই, অন্যান্য রাজনৈতিক সময়ও ধরেন যখন আমরা তীব্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলতেছে, রাস্তায় নামতে পারতেছি না, তখন আসলে রমজান মাস হচ্ছে আমাদের রাজনীতি করার সময় ছিল। কারণ দেখা সাক্ষাৎ কথাবার্তা ইফতারের মধ্য দিয়ে আসলে এটা হতো। তো এইবার কিন্তু আসলে রমজান মাস আমাদের জন্য একটা মানে ফ্যাসিবাদের পরে প্রথম রমজান মাস, সবাই এটাকে খুব দারুণভাবে উদযাপন করতেছে, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এর মধ্যে আমরা প্রচন্ড ব্যস্ত সময় পার করতেছি, প্রচন্ড। কিন্তু আপনার কাছে এতে করে যেটা হয়েছে, গাড়ি নিয়ে সার্জিস আলম থেকে শুরু করে আরো একজন নেতা যিনি নোয়াখালী পার হয়ে ওইদিকে গিয়েছিলেন,
এই যে তাদের শতাধিক গাড়ি নিয়ে মানুষের প্রশ্ন, কারা গাড়ি দিচ্ছে, কারা টাকা দিচ্ছে এনসিপি কে? না, তাদের না, কি আপনারা মানে শতাধিক গাড়ির যে ব্যাপারটা সেটা শুধু সার্জিস আলমের ক্ষেত্রেই ঘটেছে, হান্নান মাসুদের ক্ষেত্রে এটা ঘটেনি। এটার উল্টো ঘটনা ঘটেছে। সে পায়ে হেঁটে আসলে শতাধিক না, সহস্র সহস্র মানুষ নিয়ে আসলে গণসংযোগ করেছেন। তো এখন ব্যাপারটা যেটা হয় যে আমরা যতই নতুনের কথা বলি, একদম সব কিছু তো আসলে নতুন হয়ে যায়নি। সমাজের মধ্যে যে পুরনো ব্যবস্থাটা আছে, সমাজের যে মানুষগুলো আছে, এগুলো তো আসলে পুরনো মানুষ। আরেকটা এই ব্যাপারটা ঘটে, যেমন ধরেন এনসিপি হওয়ার পরে আমি যখন প্রথম আমার এলাকায় মানে গেছি, আমি গোপনে গেছি, ব্যাপারটা আমি আগে থেকে আঁচ করতে পারছিলাম। যাওয়ার পরে আমি এখানে দেখছি একটা ব্যাপক মাত্রায় উৎসাহ উদ্দীপনা আছে, তারা একটা শোডাউন দিতে চায়। এটা একটা মানে শুধু নেতাকর্মীদের ক্ষেত্রে না, ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের ভেতরেও এই ব্যাপারটা থাকে। ধরেন আমার নানার বাড়িতে বিরাট বড় গোষ্ঠী, দেন এই গোষ্ঠীর লোক চিন্তা করতেছে, মানে সাধারণভাবে যেটা হয় যে এরা রাজনীতি করে মনে হয় বিরাট কিছু একটা হয়ে গেছে, তাহলে এটা আসলে আমাদেরকে জানান দিতে হবে, এই ধরনের একটা ব্যাপার আসলে থাকে। এখন অনেক সময় যেটা হয় যে আমরা যেটা পারি না, যে মানে এটাকে অনেক সময় কি বলে যে পত্রপাঠ বিদায় করে দেওয়া যায় না, আমরা অনেক সময় ইসের চাপে পড়ে যাই, এটা হয়, এটা ঘটে না তা। আর হান্নান মাসুদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটি মূলত তার যাওয়া উপলক্ষে শতাধিক তরুণ সাজানো হয়েছিল প্রথম যখন তিনি হাতিয়াতে যান, সেই বিষয় নিয়ে তখনও আলোচনা হয়েছিল। এবং এবার আবার সার্জিস আলমের পঞ্চগড়ের গাড়ি এগুলো বেশিরভাগই আসলে জনগণের স্বতঃস্ফূর্ত হিসেবেই দেখতে হয়। সাধারণ মানুষ এনসিপির প্রতি তো অনেক বড় প্রত্যাশা, আপনাদের পরিষ্কার উত্তর এবং পরিষ্কার কোথায় কে কিভাবে গাড়ি বা দল চলছে সেটি পরিষ্কার তারা জানতে চায়। কারণ জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী জীবন দিয়ে যে ফ্যাসিবাদের বিতরণের পর, তাদের বিতাড়িতের পর যে দল গঠিত হয়, তার কাছে প্রত্যাশা স্বাভাবিকভাবেই সকল দল মত পথের মানুষের আছে, এবং একটি দল ছাড়া বা তাদের সহযোগীরা ছাড়া। আসবো আপনার কাছে আলোচনায়। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনি আপনার দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিষয়ে বলছিলেন। আমরা আসতে চাই যে প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে তিনি চায়না সফর করছেন। এই যে রোহিঙ্গা সংকট বাংলাদেশে, সেই রোহিঙ্গা সংকট নিয়ে চীনের একটি বড় ভূমিকা, আমরা বাংলাদেশে যখন রোহিঙ্গা সংকটের সমাধান বিষয়ে আসে তখন চীনের একটি বড় অংশ জুড়ে আলোচনা হয়, এবং চীন বাংলাদেশে বিনিয়োগ অতীতেও করেছে, এবারেও করছে, চুক্তি হয়েছে 2.1 বিলিয়নের তো একটা আশ্বাসও বা পাওয়া গেছে, যেটা জানলাম আর কি। কি ভাবেন যে? আচ্ছা, আমি এই প্রসঙ্গে যাব, তার আগে যেটা ফরিদুল হক বলছিল, আমরা যদি বলি যে আপনার যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে নতুন রাজনীতি বলে, আমরা কিন্তু একটু শঙ্কা প্রকাশ করছি যে প্রবণতাটা পুরানো রাজনীতির ধাঁচে হাঁটার। আচ্ছা, ধরেন একটা সমালোচনা হচ্ছে, জবাবদিহিতার মধ্যে পড়ছে, জবাবদিহিতার মধ্যে পড়ার পরে নিজেদের মধ্যে একটা ফিলিংস আসছে, এটা কিন্তু এক ধরনের অর্গানিক প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারছি, এটার একটা ইতিবাচক দিক আমরা দেখতে পারি। আবার নতুনদেরকে যে পুরানো ধাঁচে হাঁটতে গিয়ে আমরা শঙ্কা বোধ করছি বা তাদেরকে বাধা দিচ্ছি বা তাদেরকে বলছি ওই পথটা তোমাদের না, এই যে বলার একটা চর্চা শুরু হচ্ছে, এটার একটা ভালো দিক আছে, এটার একটা ইম্প্যাক্ট আমরা পাবো। আরেকটা দিক, ধরেন সার্জিস আলম বাসে করে গিয়ে নেমে রিক্সায় করে তার এলাকায় যাচ্ছে, তো দেখলাম যে 10-12 জন লোক আসলো, তখন মানুষ বলবে যে দেখছো এদের কোনো ভিত্তি নাই, এরা এমনি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাতাব্বরি করে, এদের তো এলাকাতে কিছুই নাই, এরা বেটারা কি করবে, এটার একটা দৃষ্টিকোণ থাকতো যদি সে তার পুরানো ধাঁচে যদি এলাকায় যেত। তো অর্থাৎ আমাদের এই সমাজটাকে আপনি হঠাৎ করেই বদলে ফেলতে পারবেন, হঠাৎ করে বদলে যাবে, যেটা সার্জিস চিঠি লিখে তার আরেক রাজনৈতিক সিনিয়র সহকর্মীর যে ডায়লগটা আমরা দেখেছি, এখানে কিন্তু একটা টানাপোড়েন আছে ভীষণ রকমের। যদি কেউ যায় এলাকায়, ধরেন আমি দেখলাম যে আক্তার হোসেন গেছে আপনার ভ্যানে করে, অনেকে সাধুবাদ জানাচ্ছেন। আমি জানি আক্তারকে আমরা দুষ্টামি করে বলি যে সে গরিবের ভাষা নেই, রংপুরের মানুষ, হ্যাঁ ভাষা নেই, কিন্তু আমি মনে করি এটা তো এক ধরনের কৃত্রিমতা আছে কিনা, যে আমি একরকম দেখালাম রিক্সা করে যাচ্ছি, পায়ে হেঁটে যাচ্ছি। সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিটাকে এমনভাবে মানুষ দেখে, আপনি রিক্সায় করে এগুলো মনে করবে আপনি লোক দেখাচ্ছেন, আপনি নৌকায় করে গেলেও দেখাচ্ছেন, হেঁটে গেলে বলবেন যে আরে বাবা রে, তুমি এই 10 মাইল পথ হেঁটে যাচ্ছ 1000 লোক নিয়ে, এটা শোডাউন, এই নানা রকমের কথা হবে। সব কিছুর মূলে যে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা যেটা বুঝি, রাজনীতিটাকে অত কঠিন জায়গায় না নিয়ে সঠিক জায়গায় আনতে হবে, যে গণতন্ত্রের চর্চাটা আছে কিনা এনসিপিতে, জবাবদিহিতাটা আছে কিনা, এবং বাংলাদেশ পরিবর্তনের জন্য প্রস্তাবনাগুলো কি,
এটাকে আমি রাজনৈতিক বন্দোবস্ত মনে করি। আপনি ওরা বড় করে অনুষ্ঠান করছে, এদের সাথে কিছু পাল্লাপাল্লি দেওয়ার, পাল্টাপাল্টি দেওয়ার তো একটা ব্যাপার আছে, কারণ আপনাকে আমি পাল্টা না দিলে তো আপনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না, দাম দিচ্ছেন না, এই ধরনের একটা ব্যাপার সমাজে আছে। যাই হোক, সেটা আমরা অন্য বিতর্ক। আপনি যেটা বলছেন চীন সফরটা আমাদের জন্য এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চীন সফরের বিষয়ে আমরা মূলত একটা যেহেতু একটা বড় বিষয় আলোচনা করতে হবে, জি, এবং একই রকমভাবে এই নতুন দল হবার আগেই তাদের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি হিসেবে তারাও গিয়েছিল চায়নাতে, এবং বাংলাদেশের 18 জন সদস্য মানে প্রতিনিধি হিসেবে চায়না সফর গিয়েছিল। তো সেসব বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের কাছ থেকেও জানবো। একই রকম ভাবে চায়না যেহেতু এখন প্রধানমন্ত্রী সফর করছেন, তার সফর সঙ্গী হিসেবে বা তারই প্রেস সচিব শফিকুল আলম অথবা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সহ তার সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকেও আমরা জানতে পারবো হয়তো বিরতির পর। দর্শক, আমরা সাময়িক সময়ের জন্য বিরতি দিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন, স্টুডিওতে উপস্থিত আছেন, আমরা বলতে পারি যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আমরা এই পর্যায়ে আলোচনায় বিরতির আগে ছিলাম প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে। আপনি কি আশাবাদী যে রোহিঙ্গা সংকট এবং তিস্তার পানি এবং বাংলাদেশের বিনিয়োগ আরও বাড়ানোর? রোহিঙ্গা সংকটের ব্যাপারে যেটা ইনস্ট্যান্টলি কোনো আশ্বাস পাওয়া যায় নাই, বাট বলা হয়েছে যে একটা ত্রিপাক্ষিক মিটিং হতে পারে, চায়না, জাতিসংঘ, বাংলাদেশ, ট্রাইপার্ট একটা ডিসকাশন করে একটা সলিউশন দিকে যেতে পারে। সেখানে যেহেতু একটা হাই প্রোফাইল টিম গিয়েছিল প্রফেসর ইউনূসের সাথে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের সফরের কারণে আমরা আশাবাদী যে এটাকে প্রফেসর ইউনূস একটা জায়গায় নিতে পারবেন, যদি উনি সেই এখতিয়ারটার ক্ষমতাটা ওনার থাকে। এখন এখানে যে একটা চুক্তি এবং 8টা এমওইউর মতো স্বাক্ষর হয়েছে, যেখানে এমওইউগুলো মানে আমাদের গণমাধ্যম, ভাষা, সাংস্কৃতিক আদান প্রদান, বিভিন্ন বিষয় যেগুলো ট্র্যাডিশনালি থাকে সেগুলো আছে, প্রযুক্তিগত। তো চুক্তির ব্যাপার চাইতে আমার কাছে ভিন্ন যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ডক্টর ইউনূস সেখানে 50 বছরের আমাদের পানি এবং স্ট্র্যাটেজিক একটা পরিকল্পনার ব্যাপারে চায়নাকে বলেছেন যে আপনার একটা মাস্টার প্ল্যান দেন। এইটা ভেরি ভিশনারি অ্যান্ড আমি এটাকে খুবই ইন্টেলেকচুয়াল একটা ইনপুট আমি বলতে পারি। আর একটা তো হয়েছে যে $2.1 বিলিয়ন একটা সাহায্য পাওয়ার কথা আসছে। এর বাইরে বাংলাদেশের সাথে চাইনিজদের 9টা চুক্তি আছে অতীতের, 25 এই 9টা চুক্তির 25% টাকা ছাড় হয়েছে, বাকি 75% টাকায় কিন্তু ছাড় হয় না গত 9 বছরের এই চুক্তিটা। তো এইটার ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে যেটা শেখ হাসিনা গিয়ে ফেল করেছে, শেখ হাসিনার লাস্ট সফরটা কিন্তু চায়নায় একটা ফেলিউর থেকে এসে একেবারে চরম ফেলিউরে নিমজ্জিত হয়েছেন উনি। তো প্রফেসর ইউনূসকে কিন্তু তারা সেখানে আশ্বাস দিয়েছেন যে তার সংস্কার প্রক্রিয়ার সাথে তারা একমত, এই সরকারকে সর্বাত্মকভাবে তারা সাহায্য করবেন, এবং এই যে পেন্ডিং কাজগুলো আছে 9টা চুক্তি, দাসের ওই যে আমাদের তিস্তার বিষয়টা আছে, মহাপরিকল্পনা বাস্তবায়ন, দাসের কান্দি ওই যে এয়ার প্রকল্পটা আছে, তারপর পদ্মার রেল চুক্তিগুলো আছে, এই সমস্ত যে চুক্তিগুলো আছে এগুলোতে আমার যেটা মনে হয় যে এখান থেকে একটা ইতিবাচক ফল প্রফেসর ইউনূস আনতে পারবেন এবং নিশ্চয়ই তিনি আসার পর আমরা। ইন্টারেস্টিং হচ্ছে ওয়ান চায়না পলিসি এবং চীনের যেই মানে রোড বেল্ট ইনিশিয়েটিভ, এই দুইটার ব্যাপারে ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট কথা বলেছেন। এটা কিন্তু একটা বড় বার্তা অন্যান্যদের জন্য। আচ্ছা, সেই আলোচনায় আসবো, অন্যদের জন্য কি বার্তা, কি ব্যাপার, কতটুকু প্রভাব পড়বে। নিশ্চয়ই এনসিপিও বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে তাদেরও তো আছে যে তারা রোহিঙ্গা প্রত্যাপন সহ সকল দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর এনসিপি কিভাবে দেখে? আপনাদের ফোরামে কি আলোচনা হয়? না, আলোচনা তো নিশ্চয়ই হয়, এবং মানে প্রফেসর ইউনূসের এই যে সফর, এই সফর তো ধরেন যে সময়টাতে আসলে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে জুলাইতে গণ অভ্যুত্থানের পরে যারা খুব বোল্ডলি বাংলাদেশের পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে বলতে বাংলাদেশের ছাত্র জনতা সহ গণ অভ্যুত্থানের পক্ষে যারা অবস্থান নিয়েছে, চায়না ওয়ান অফ দেম। এবং অক্টোবরেই তারা শুভেচ্ছা স্বরূপ 2টা যুদ্ধজাহাজ পাঠায়। তো এর মধ্য দিয়ে চায়নার সাথে ওই যে মঞ্জু ভাই যেটা বলতেছিলেন যে হাসিনা যখন গেল, হাসিনা যে সে তো আসলে একটা ব্যর্থ হয়ে ফেরত আসলো। তো ব্যর্থ হয়ে ফেরত আসার পরে যেটা যে
ওইখান থেকে তো আসলে বাংলাদেশকে শুরু করতে হয়েছে, মানে সে তো একটা ব্যর্থতায় বাংলাদেশকে রেখে গিয়েছে চায়না প্রশ্নে, ওইখান থেকে বাংলাদেশকে শুরু করতে হয়েছে। তো আমরা লাকি যে প্রফেসর ইউনূস এই ব্যাকফুটে থেকেও উনি বেশ ফ্রন্ট ফুটে বাংলাদেশকে আসলে নিয়ে এসেছেন এই সফরের মধ্যে। এখন রোহিঙ্গা ইস্যুর ব্যাপারটা আমরা জাতিসংঘের মহাসচিবের সফর এবং চায়নাতে প্রফেসর ইউনূসের সফর, এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সফর এবং গত কয়েক মাস ধরেই বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন আসলেন বাংলাদেশে, তখন থেকে আসিয়ানকে ঘিরে আমাদের যে পরিকল্পনা প্রফেসর ইউনূসের, তাতে করে আসলে বাংলাদেশকে ওই জায়গাতেই, বাংলাদেশ তো আসলে একটা রকম বলতে পারেন যে সবসময় মানে শুধু পশ্চিমে তাকিয়েছিল, কিন্তু বাংলাদেশকে তো আসলে পশ্চিম এবং পূর্ব দুই দিকেই আসলে সমানভাবে তাকাতে হবে। কারণ পশ্চিমে যত সম্ভাবনা তার থেকে কম সম্ভাবনা পূর্বে নাই, আমি বলবো যে বরঞ্চ বেশি সম্ভাবনা। আমাকে একটু ইস্টপন্থী মনে হইতে পারে, আমি এই ঝুঁকি নিয়েই বলতেছি যে মানে এই সম্ভাবনা বাংলাদেশের জন্য হিউজ। অতএব এই পুরো ইস্টার্ন বেল্টে, বাংলাদেশের ইস্টার্ন বেল্টে যারা আছে, আসিয়ান সহ একেবারে চায়না জাপান পর্যন্ত, এই পুরোটা জায়গাতে তো আসলে সবচেয়ে বড় মানে এখানে কি বলবো, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্র তো আসলে চায়না, অর্থনৈতিকভাবে বলেন এবং অন্য আঞ্চলিক রাজনীতি সব প্রযুক্তিগত দিক দিয়ে বটে তারা এগিয়েছে। কিন্তু আসবো আপনার কাছে আলোচনায়, আমি মূলত আলোচনায় আসতে চাই যে জায়গাটি, সেটি হচ্ছে এবি পার্টির চেয়ারম্যান নজরুল মঞ্জু। আপনি মানে ভারত সফরে না গিয়ে চায়নায় যাওয়া, এটি মানে এই জিও পলিটিক্স, আমাদের আঞ্চলিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সাথে তো প্রতিদিনই সফর হচ্ছে। ডক্টর ইউনূস তো ভারতের সাথে সফর করতে চেয়েছেন, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে জাতিসংঘের সাইড মিটিংয়ে কথা বলতে চেয়েছেন, নরেন্দ্র মোদী তো আগ্রহ প্রকাশ করেন নাই। এর মধ্যে তো ভারত বলে দিয়েছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকারের সাথে তার একটা সম্পর্ক ভালো হবে না। তো সুতরাং এটা আমি মনে করি ভারতের সাথে সম্পর্কের জায়গাটা তো আমাদের সবসময় খোলা আছে, সবসময় আলোচনা চলছে। এখন ভারতের সাথে আলোচনার আগে বা ভারতের সফরের আগে চায়না সফর করা যাবে না তা তো না, বরং আমি মনে করি এটা কৌশলগত দিক থেকে ঠিকই আছে। দেখেন, আমরা চায়না বলি, আমেরিকা বলি, আমাদের সাথে ভারতের যেই সীমান্ত এবং প্রতিদিনকার আমাদের যেই সম্পর্কে টানাপোড়েন, তো ভারতের সাথে আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু এটাও বুঝতে হবে, ভারতকে বুঝতে দিতে হবে যে বাংলাদেশকে তুমি যদি মনে করো যে বন্ধুহীন একটা রাষ্ট্র, তোমার করতলগত থাকবে, এটা তো ইন্ডিয়া যদি এত বছর পরেও না বোঝে সেটা। দেখেন, আপনি আমার উপকার করেছেন, কোনো সমস্যা নাই, আপনি আমার ভাই উপকার করেছেন, আপনাকে আমি স্যালিউট করি, কিন্তু এটা তো একটা সার্বভৌম রাষ্ট্র, এটা তো আমার একটা স্বাধীন সত্তা। আর আপনি আমাকে সাহায্য করেছেন কিসের ভিত্তিতে? আমার স্বাধীনতার সত্তার কাজে সাহায্য করেছেন। তো আপনি যদি আমার সেই সত্তাকে অস্বীকার করেন, তাহলে আপনার সাহায্য তো আমি মানে সেটাকে তো আমি আর পূজা করতে পারি না সেটাকে নিয়ে। না, যে কথা আপনি বলছিলেন যে নির্বাচনের আগ পর্যন্ত এই সরকারের সাথে তেমন ভালো সম্পর্ক আসলে তৈরি হবে না ভারতের, মানে বাংলাদেশের সাথে, এটা তো তারা বলছে না, এটা তারা বলছে। তো এইটা মানে এই বার্তা বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বা পরবর্তী সময়েও আসলে মানুষের মধ্যে আমি তো আসলে আমি তো একটু অবাক হই। ভারত এত বড় একটা রাষ্ট্র, তাদের একটা পররাষ্ট্রনীতি, তাদের এখানে নিশ্চয়ই বিজ্ঞ লোকের তো অভাব থাকার কথা না, শিক্ষিত লোকের অভাব থাকার কথা না। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে এত দিনের পর দিন এভাবে একটা অন্ধত্বের মধ্যে চলতে পারে, কিভাবে এত একটা ভুল পররাষ্ট্রনীতি নিয়ে চলতে পারে? দেখেন, ভারত ইতিহাসে একটা বিরাট জায়গায় এসেছিল বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ আওয়ামী লীগ তার পক্ষে তো আছেই, অন্যান্য দলেরাও বলেছিল ভারতকে যে তুমি আমাদের ইলেকশনে একটা নিরপেক্ষ ভূমিকা রাখো, তাহলে সে কিন্তু দুই পক্ষেরই একটা সহানুভূতি পেত বা সহমর্মিতা বন্ধুত্বের জায়গায় সে যেতে পারত, যদি সে আমাদের 2024 বা 2018 নির্বাচনে ভারত যদি নিরপেক্ষ ভূমিকা রাখতো। আপনি দেখেন 2018-তে কি করেছে ভারত, বলেছে 14 থেকে শুরু হয়েছে, ভারত বলেছে এত ভালো ইলেকশন নাকি আর হয় নাই। প্রথম নম্বর হয়েছে না, আমি আসবো ওই আলোচনার আগে আপনি মূলত যে প্রশ্নটি বারবার ঘুরপাক খায় যে ভারত যদি বাংলাদেশের সরকারের সাথে বা জনগণের সাথে সম্পর্কটা শান্তিপূর্ণ না হয়, তাহলে কি আপনি শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবেন এই বাংলাদেশে, যেখানে আপনার প্রায় বেশিরভাগ সীমান্ত জুড়ে ভারত? দেখেন, শান্তিপূর্ণ থাকার বিষয়টা তো হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে? ধরেন ফিলিস্তিনের লোকেরাও কি রাত্রে ঘুমায় না? ঘুমায় তো, তাদের এত যুদ্ধের মধ্যে তো তারা ঘুমায়। আমার প্রতিবেশী যদি খারাপ হয়, এই খারাপ প্রতিবেশীর সাথে আমাকে সেইভাবে অভ্যস্ত হতে হবে জীবনে। আমার প্রতিবেশী যদি আপনি যদি মনে করেন সবকিছু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না, আপনি যদি মনে করেন যে ভারত আমাদেরকে পেইন দিবে, ভাই পেইন তো আমরাও দিতে পারি,
ঠিক আছে না? ইট মারলে তো পাটকেল খেতে হয়, এটা তো মানে প্রকৃতির নিয়ম। কিন্তু যদিও বাংলাদেশের ফরেন পলিসি কিন্তু সেটি নয়। না, এখন তো আমরা দেখছি যে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। ভারতের চিকিৎসা পর্যটন ভেঙে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট ফাঁকা, ক্যালকাটার মার্কেট ফাঁকা, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন আর রপ্তানি না, আসবো আপনার কাছে আলোচনায়। যে বিষয়টি আমরা 2014 সাল থেকে দেখছি, 14, 18 এবং 24, মূলত এই 3 নির্বাচনেই ভারতের ভূমিকা বাংলাদেশের মানুষের কাছে, বড় যারা রাজনৈতিক দল জোট, সেটা বিএনপি, জামায়াত বা এবি পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল, সবার কাছেই প্রশ্নবিদ্ধ। কিন্তু 5 আগস্টের পরে ভারত এখন পর্যন্ত তাদের এই বাংলাদেশ বিরুদ্ধে তাদের নীতি কি বদলিয়েছে বলে আপনার কাছে কোনো কিছুতে প্রতীয়মান হয়? না, এটা প্রথম উত্তর হচ্ছে এক কথায় না, এখন পর্যন্ত আমার হয়নি। যদি এটা হতো তাহলে আমি খুব মানে আশাবাদী হতাম, কিংবা আমি খুব আনন্দিত হতাম। মানে ধরেন 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগের মাফিয়া সিন্ডিকেটের প্রায় সকল ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া এবং উইদাউট ভিসা এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে ভারতের প্রায় সকল রাজনৈতিক দল যেভাবে এক বিন্দুতে চলে আসলো এবং ধারাবাহিকভাবে ভারতীয় মিডিয়ার যে প্রপাগান্ডা, সব কিছু মিলিয়ে এইটা মানে এক বাক্যে প্রথমত না, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আসলে অ্যাড করি, এটা আমাদের চায়না সফরের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে গত 26 তারিখ এবং 27 তারিখে নয়াদিল্লিতে 2 দিনব্যাপী একটা কনফারেন্স হয়েছে, যেখানে আপনার এই কনফারেন্সটা মূলত উদ্যোক্তা ছিল ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এবং আরএসএস প্রভাবিত একটা সংগঠন, এটা ফ্যাসিলিটেট করছে, যাদেরকে ওরা নলেজ পার্টনার বলে, যেখানে ভারতের কূটনীতিক, আপনার উচ্চপদস্থ সামরিক বেসামরিক আমলা, শিক্ষক, বিশ্লেষক, বুদ্ধিজীবী, প্রায় সকল অংশের মানুষ আসলে ছিল 2 দিন ব্যাপী। ইস্যু হচ্ছে বাংলাদেশ প্রশ্ন। 5টা কি 6টা সেশনে বিভিন্ন ইস্যুতে তারা এখানে আলাপ করেছে, বাংলাদেশ প্রশ্ন কিন্তু। তার মানে এবং বাংলাদেশ প্রশ্নকে তারা কিভাবে প্রজেক্ট করে, কিভাবে দেখে, এটা গুরুত্বপূর্ণ। মানে এই যে মানুষরা গত 2 দিন দিল্লিতে বসলেন, এই মানুষরা বলা যায় যে ইন্ডিয়ার পলিসিকে সেট করে, তারা আসলে বাংলাদেশ প্রশ্নকে কিভাবে দেখেন, এইটা খুব গুরুত্বপূর্ণ। মানে ওইটা যদি আপনারা দেখেন, সুযোগ পাইলে আপনারা অনেকে দেখেছেন আমার ধারণা, মানে এইটা পরিষ্কারভাবে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এই জনগোষ্ঠী যে মুক্তিযুদ্ধের মতো এত বড় ঘটনা করে নিজেদের পায়ে দাঁড়াইছে, এই পুরো পিকচারটা তাদের মাথায় নাই এবং তাদের জাদুঘরে ইতিহাসও এখনো তারা পরিবর্তন করেনি। আমরা জানি একটা জিনিস বলি, ইলেকশন প্রশ্নে আপনি যে কথাটা বলতেছিলেন যে 2014 তো বটেই, 2014তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে কি করছে, সুজাতা সিং, এগুলো আমরা জানি। কিন্তু আমি জাস্ট রিসেন্ট, আমাদের তো পুরনো স্মৃতি মনে থাকে না, রিসেন্ট স্মৃতিটা বলি। 7ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের প্রভাবশালী পত্রিকাতে লেখা হচ্ছে যে এই নির্বাচনটা যদি ফেয়ার হয়, মানে টাইপ অফ ভাষাটা হচ্ছে এরকম, এই নির্বাচনটা যদি ফেয়ার হয় তাহলে এখানে মৌলবাদের উত্থান ঘটবে, অতএব নির্বাচন না দিয়ে ডেমোক্রেসি রক্ষার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। আবার জাস্ট কয়েক মাস পরে বলেছে যে উন্নয়ন গুরুত্বপূর্ণ, আবার জাস্ট কয়েক মাস আগে 5ই আগস্টের পরে এখন ভারত আবার আমাদের নির্বাচনের ব্যাপারে খুবই মনে করেন যে ইনক্লুসিভ ইলেকশন যাচ্ছে। ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আপনার ফ্যাসিস্ট এবং খুনি যারা গণহত্যা চালাইছে প্রায়, তাদেরকে ইলেকশন আনতে হবে, সেইটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। এটা খুবই আপত্তিকর ব্যাপার। তো ভারতের এই যে রাজনৈতিক ইন্টারফেয়ার এখানে, এইটা ভারত বলতে আমি আসলে পুরো ভারতকে আমি দেখি না, তো এটা হচ্ছে দিল্লির এই যে পুরো অঞ্চলের রাজনৈতিক যে ইন্টারফেয়ার, এটা এখানকার ভারসাম্য, যেটা আসলে একটা মর্যাদার ভিত্তিতে আমরা হতে পারতাম, সেটা ভেঙে ফেলছে। সমতার ভিত্তিতে এবং একই রকম ভাবে সেটা হলে বাংলাদেশ এবং ভারতের উভয়ই একই রকম এশিয়া অঞ্চলে আসলে এক ধরনের শান্তি শৃঙ্খলার জন্যই এটা খুবই ভালো হতো। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতিতে যাচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ এবং আমরা আলোচনায় ছিলাম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর কাছে এবং আলোচনা করেছি অনেকগুলো বিষয় নিয়ে। আমরা ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমরা মূলত এই পর্যায়ে আলোচনায় আসতে চাই অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো করেছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের মধ্যে 113টিতে ঐক্যমত্য হয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সেই 23শে মার্চের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে
29টিতে আংশিক ঐক্যমত হয়েছে তরুণদের মানে এই এনসিপি, এবং একই রকমভাবে 113টিতে ঐক্যমত্য হলো সবগুলো রাজনৈতিক দলের। আসলে এই ঐক্যমত্য হওয়া না হওয়া, সংস্কার, নির্বাচন, মানে এইসব বিষয়ে এবি পার্টির অবস্থান কি? এবি পার্টি কিভাবে চায় আসলে? না, একটা তো হচ্ছে ফরম্যাটেড আমরা কি চাই, সেখানে তো আমরা বলেছি 108টিতে আমরা একমত আছি, 32টিতে আমরা পুরোপুরি আমরা দ্বিমত পোষণ করেছি, একমত না, আর 26টিতে আমরা আংশিক একমত পোষণ করেছি। এখন প্রসঙ্গ হচ্ছে যে যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে এতে 5টা পার্টিকুলার আলাদা আলাদা বিষয়, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, এই ধরনের আলাদা আলাদা আছে। তো এখানে মৌলিক সমস্যাটা হচ্ছে সংবিধান সংস্কারকে নিয়ে। বাকি সংস্কার নিয়ে তো আপনার রাজনৈতিক দলগুলো প্রায় একমতই আছে, এবং সেটা বাস্তবায়নেরও কোনো ব্যারিয়ার নাই। সেটা আপনার অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করতে পারে, এক্সিকিউটিভ অর্ডারেও বাস্তবায়ন করতে পারে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে সাংবিধানিক সংস্কার, যেটা আমাদের মৌলিক রাজনীতি, যেটা আমি দেখলাম প্রফেসর ইউনূস বলেছেন যে সংস্কার করলে রাষ্ট্রের টোটাল ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই সংস্কারের ব্যাপারটা এখানে আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ বিএনপি সাংবিধানিক সংস্কারের ব্যাপারে কিছু কিছু জায়গায় দ্বিমত পোষণ করেছে, আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই সংস্কারটা করার পদ্ধতি নিয়ে বিএনপি একমত না। কিন্তু একটা বিষয় আলোচনা আসতে চাই, যেহেতু বাংলাদেশে বড় আকারে দাবি উঠছে যে আওয়ামী লীগ যেটি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিল গত 15.5 বছরে, তাদের নিষিদ্ধের ব্যাপারে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে। ঐক্যমতের এই সভায় সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চান, সেই বিষয়ে কোনো এজেন্ডা বা সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আপনারা কি চেয়েছেন? আপনারা কি না, এটা আমরা আউট অফ দি কনটেক্সট দাবি করেছি। আমরা বলেছি যে ফ্যাসিবাদী দল এবং ফ্যাসিবাদীর যেই দোসররা আছে তাদের ব্যাপারে আমাদের একটা ঐকমত্য লাগবে। তো এখন এটা কিন্তু একটা ঐকমত্য আছে, ধরেন বিচার সবাই একমত যে যে খুন গুম অত্যাচার লুটপাট আওয়ামী লীগ করেছে, এটা দল হিসেবে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আপনাকে বলি। একটা হচ্ছে নিষিদ্ধ হবে কি হবে না, এটা তো রায়ের ব্যাপার, ধরেন আদালতের কাছে আদালতের মাধ্যমে যদি সে দোষী প্রমাণিত হয়, আমরা তো বলছি যে সে দোষী প্রমাণিত হওয়ার তার কোনো মানে প্রশ্নই আসে না, প্রমাণিত হয়ে গেছে সে দোষী, তারপর আন্তর্জাতিকভাবে প্রমাণিত, কারণ আপনার জাতিসংঘ যেখানে তাকে বলেছে যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, তার নেতৃবৃন্দের দল হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেহেতু আওয়ামী লীগের বিষয়টা ফয়সালা না হলে ইলেকশনকে আমি একটা অসম্ভব মনে করি, এবং একটা ফেয়ার ইলেকশন এখানে সম্ভব না। সেই জন্য আওয়ামী লীগের বিষয়ে আপনি খুবই ভালো কথা বলেছেন শফিক, যে আওয়ামী লীগের ব্যাপারে একটা ঐকমত্য লাগবে এবং এটার একটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে। আপনি যদি সবাই মিলে মনে করে যে না আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করবো না, আওয়ামী লীগ একটা গণবিরোধী ফ্যাসিবাদী দল, ঠিক আছে, তাকে আমি ইলেকশনে ফেস তো করতেছে। আওয়ামী লীগ কোথাও মিছিল করতে লাগলে তো সেখানে কেউ বাদ, দেখবেন এনসিপিও দৌড়াচ্ছে, জামাতও দৌড়াচ্ছে, বিএনপিও দৌড়াচ্ছে, আমাদের ছেলেগুলোও দৌড়াচ্ছে, প্রতিরোধ করার জন্য মুহূর্তে সবাই একজোট হয়ে যাচ্ছে। কিন্তু নিষিদ্ধ করার ব্যাপারে কিন্তু সবার মধ্যে ঐক্যমতের ব্যাপারে আমরা খানিকটা মারতে সবাই ঐক্যমত, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সবাই ঐক্যমত না কেন, এটা আমার কাছে খুব রহস্যজনক লাগছে। আপনার রহস্যের বিষয়ে নিশ্চয়ই অন্য রাজনৈতিক দল এই আলোচনা থেকে তারাও ভাববেন। এনসিপি কি ভাবে সংস্কার প্রশ্নে? না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে এই যে ঐক্যমতের সভা, এখন আমরা পরিষ্কার বলেছি যে আমরা বিরোধিতা কার দেখতে পারেন না, আওয়ামী লীগের প্রশ্নে ওই অর্থে তো বিরোধিতা এখন পর্যন্ত কারো দেখতে পাইনি, কিন্তু আমি খুব অবাক হয়ে আজকে আসলে আমার নজরে এটা আসলো, আমি সবটা করতে পারিনি। প্রথম আলো কিংবা অন্য কোনো একটা পত্রিকা, সমকালে সম্ভবত, আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত যারা, মানে এই জুলাই হত্যাকাণ্ডে কিংবা হত্যাযজ্ঞে, এটাকে ওই অর্থে টেকনিক্যালি আইনের ভাষায় গণহত্যা বলা যায় না, এই হত্যাযজ্ঞে যারা অভিযুক্ত, শেখ হাসিনা সহ সম্ভবত 31 জন এখন পর্যন্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য করার একটা সুপারিশ আছে। এটার ব্যাপারে থেকে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বিএনপি এর ব্যাপারে এখনো একমত হননি, ওনারা মত দেননি। কিন্তু আমরা তো পরিষ্কারভাবে বলছি যে মানে এই বিচারিক যে প্রক্রিয়া, এটা তো চলতেই হবে, এবং বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাদেরকে আসলে নির্বাচনে তারা আসতে পারে না।
তারা যদি নির্বাচনে সব দলে অংশগ্রহণ নির্বাচনে যে কথা বলা হয় না এখানে সব দলের ব্যাপার না তো। ডেমোক্রেসির ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের পয়সায়, মানে জনগণের পয়সায় চলা যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বন্দুক যে নাগরিকের দিকে তাক করে, তাকে গুলি করে, হত্যা করে, লাশ পুড়িয়ে দেয়, তার সাথে কিসের মানে গণতান্ত্রিক ডায়ালগ? তার সাথে গণতন্ত্রের প্রশ্ন না, এটা একদমই ধরে না। এই আলাপ যারা করছে এটা এই আলাপেরই প্রসঙ্গই নাই, এটা আওয়ামী লীগ প্রশ্ন, এটা প্রসঙ্গই নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব। ডিলের জায়গাটা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার কথা আমরা বলেছি, বিচারিক প্রক্রিয়া। এবং ধরেন আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আওয়ামী লীগ জুলাই এই ঘটনা ঘটায় নাই, কিংবা তার আরও যত অপরাধ আছে, এই যে গতকালকে আমরা আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি 2021 সালে মোদির আসার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সে হত্যাযজ্ঞ চালাইছে, এরকম আরও শাপলা, বিডিআর, এই অন্যান্য যা আছে, গুম, খুন, অন্যান্য এগুলো আমি ধরে নিলাম তর্কের খাতিরে টেবিলের এক সাইডে আপনি রাখেন। কিন্তু 2014, 2018 এবং 2024 এই 3টা নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরেও তাকে কিসের ভোটে আনা? ঠিক আছে, সেই আলোচনায় নিশ্চয়ই আমরা এর পরে কোনো একদিন 71-এর মুখোমুখি অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, কিভাবে হবে, আর বিস্তারিত আলোচনা করব। দর্শক, 71-এর মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।